নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের বহুল প্রচারিত এবং সুবিখ্যাত গুন্ডা দমন আইনের খসড়াটা দেখার সৌভাগ্য হলো আমার। তো অনেকে নিশ্চয়ই এরকম একটা বিল আসছে সেটা শুনেছেন, কিন্তু খুঁটিয়ে দেখেননি আর কি। কারণ এই সরকার এত কাজ করছে যে চারদিকে নজর রাখাই মুশকিল। এই দুদিন আগেই পার্ক সার্কাসে একটা বিরাট বড় উচ্ছেদ হয়ে গেল। তারপর শুনছি গড়িয়াহাট, শিয়ালদহ এসব জায়গায় নতুন করে উচ্ছেদের নোটিশ পড়েছে। তো তার মধ্যে আরও একটা নতুন বিল আসছে, অভিন্ন দেওয়ানি বিল, এবং এর মধ্যে কিছু লোককে একদম ক্লান্তিহীনভাবে ডিম ছুঁড়ে চলতে হচ্ছে, আর একদল লোককে ক্লান্তিহীনভাবে বলে চলতে হচ্ছে ডিম ছোঁড়া কাজটা ভালো না। তো এই যে হট্টগোল চলছে, এবং যেটা সর্বক্ষণ গদি মিডিয়া বা অধুনা ডিম মিডিয়া বলতে পারেন, তারা দেখিয়ে চলছে, তার মধ্যে সব জায়গায় নজর দেওয়া খুবই মুশকিল। তো আমি দেখেছি এর মধ্যে সময় বার করে, তাই সেটা নিয়ে একটু বলবো। তো এক কথায় বলতে গেলে বিলটা দেখে আমার প্রথম প্রতিক্রিয়া কী না, পশ্চিমবঙ্গে দুটো জমানা দেখেছি। এর আগে সিপিএম জমানা এবং তারপর তৃণমূল জমানা। সত্যি কথা বলতে কি, এই রকম বিলের ধারে কাছেও কিছু দেখিনি। তো এটা অবশ্য প্রথম জিনিস না, কারণ এবার অনেক কিছুই নতুন, এই জমানায় সম্পূর্ণ নতুন। ধরুন বাম জমানায় এর আগে কিছু হলেই শুনতাম ৭২ থেকে ৭৭-এর হাড় হিম করা সন্ত্রাসের কথা, ১১০০ কর্মী নিহত হয়েছেন তার কথা। তা আপনারা এটা কেন করলেন? তখন ওনারা বলতেন যে ওদের কি অভিযোগ আছে জিজ্ঞাসা করার, ১১০০ কর্মী খুন করে দিয়েছে ইত্যাদি প্রভৃতি। তো সেগুলো অতীত বিষয়, কথাগুলো মিথ্যেও না, সর্বক্ষেত্রে অনেকটাই বড় সত্যি। উল্টো দিকে তৃণমূল জমানার যে লব্জ ছিল যে আপনারা বকটুই কেন করলেন, অমুক কেন করলেন, তখন ওনারা বলতেন যে ৩৪ বছর যা অপশাসন হচ্ছে তার তুলনায় এত স্বর্গরাজ্য। তো এই সবের পুরোটাই যে মিথ্যে তা নয়, কিছু সত্য মিথ্যে মিলিয়ে নানা জিনিস হতো। কিন্তু একটা ব্যাপার ঠিক ছিল যে কোনো জিনিস ঘটলে ওরা বলতেন অতীতে অমুকটা ঘটেছে, এটা হচ্ছে তার উত্তর বা এটা তার ফল। তো এইবারই প্রথম দেখছি যে আর অতীত নয়, এবার ভবিষ্যৎকে ব্যবহার করা হচ্ছে অজুহাত হিসেবে। মানে ভবিষ্যতে কি জিনিস ঘটতে পারে সেইটাকে ধরে নিয়ে সেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। মানে টিয়া পাখি নিয়ে যে সমস্ত লোকজন বলেন, আমাদের নতুন শাসক দলের কারিয়াকর্তারা অনেকটা সেরকম হয়ে দাঁড়িয়েছেন, কারিয়াকর্তা বা সমর্থক যাই বলুন, তারা বলেন অমুক জিনিসটা ঘটতে পারতো তাই এটা আমরা ঘটিয়েছি। ধরুন ডিম ছুঁড়ছেন কেন জিজ্ঞাসা করলে ওনারা হয়তো তেড়ে এসে বলবেন, জানেন আমরা ক্ষমতায় এসেছি বলে ডিম ছুটছি, কিন্তু ওরা এলে কি হতে পারত, ওরা তো একদম ক্ষেপণাস্ত্র ছুড়তো। মানে ওরা কি করতো আমি জানি না, কিন্তু ওরা যে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে তার একটা সম্ভাবনা আছে, এরা ওটা নিশ্চিতভাবে জানতেন, তাই ওরা ডিম ছুটছে। কোমরে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে কেন? তো না, তার উত্তর আছে, আমরা তো কোমরে দড়ি দিচ্ছি, ওরা এলে কি হতো জানেন, যে একদম গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিত। এবং মজা হচ্ছে যে এর পুরোটাই চলছে বীর বিক্রমে। ভবিষ্যতে কি ঘটতে পারতো আমাদের কাণ্ডজ্ঞান থেকে আমরা জানি, সেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করা যায় না। আপনি অমুককে মারলেন কেন? কারণ ২ বছর পরে আমি স্বপ্নে দেখেছি অমুক এসে কিন্তু আমার ঠ্যাং ভেঙে দিত, তাই আমি আজকে মেরেছি। এটা আমরা সাধারণভাবে জানতাম যে আদালতে বা সাধারণ বুদ্ধির কাছে গ্রহণযোগ্য নয়, আইনের কাছেও নয়। কিন্তু এখন যেহেতু নতুন জমানা, তাই এর পুরোটাই চলছে বীর বিক্রমে। এবং মিডিয়া, যাকে আমরা ডিম মিডিয়া বলছি, তার সম্পূর্ণ সমর্থন সহ। কিছু একটা ঘটলেই তারাও বলছে হ্যাঁ হ্যাঁ ওরা কি করতো ভেবেছেন, তাই তো এই জনরোষ। তো এই ব্যাপারটাই অকুণ্ঠ সমর্থন, এবং যে কোনো বদকম্যে অকুণ্ঠ সমর্থন মিডিয়ার, এইটা কোনো আগের জন্মায় দেখিনি। তো কথা হচ্ছিল যে এই নতুন বিলটা নিয়ে বা সম্ভাব্য আইনটা নিয়ে। তো এই যে পুরো জিনিসটা ঘটছে, সেটাকে আপনি যদি সারসংক্ষেপ করে একটা সরকারি তকমা দিয়ে দেন, তো সেটাই হলো গুন্ডা দমন বিল। একদম সংক্ষেপে পাস করলে যার পোশাকি নাম হবে পশ্চিমবঙ্গ জনসুরক্ষা সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন ২০২৬। ইংরেজিতে বলা আছে, আমি নিজের বাংলা অনুবাদ করে বললাম। তো এবার সরাসরি বিলে চলে যাওয়া যাক। তো যেহেতু বুঝতেই পাচ্ছেন যে জনসুরক্ষার একটা অংশ আর সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ করা আর একটা উদ্দেশ্য। তো প্রথম কথা হলো সমাজবিরোধী কার্যকলাপ এখানে কাকে বলা হয়েছে। তো 7টা পয়েন্ট দেওয়া হয়েছে, যার যে কোনো একটা হলেই সমাজবিরোধী বলা যেতে পারে। তো তার মধ্যে প্রথমটাই হলো যে সমাজবিরোধী কার্যকলাপ মানে হলো সমাজবিরোধীদের এমন কাজ যা সরাসরি অথবা ঘুরিয়ে জনসাধারণ বা তার কোনো অংশের মধ্যে সতর্কতা, বিপদ, ভয়, নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে বা তার সম্ভাবনা থাকে। এটাও ইংরেজিতে লেখা আছে, আমি মোটামুটি হুবহু আমার বঙ্গানুবাদে বললাম।
তো পুরোটা যদি মনে রাখতে না পারেন আরেকবার বলি, সমাজবিরোধী কার্যকলাপ মানে হলো সমাজবিরোধীদের এমন কাজ যা সরাসরি অথবা ঘুরিয়ে, এই অংশটায় পরে আসছি, সমাজবিরোধী কার্যকলাপ মানে হলো সমাজবিরোধীদের এমন কাজ। তো এরকম সংজ্ঞা সত্যি কথা বলতে কি আইনে তো নয়, আমি বিজ্ঞান টিজ্ঞানেও কোথাও দেখিনি, বিজ্ঞান সমাজবিজ্ঞান মানে সমাজবিরোধী কার্যকলাপের মধ্যে সংজ্ঞার মধ্যেই সমাজবিরোধী ঢুকে আছে। মানে আপনাকে যদি বলা হয় জীবনের সংজ্ঞা দিন, আপনি বললেন যে জ্যান্ত মানুষরা যা করে তাই জীবন, তো আপনি পরীক্ষায় গোল্লা পাবেন, কারণ জীবনের সংজ্ঞা দিতে গেলে জ্যান্ত শব্দটা ব্যবহার করা যায় না, এটাকে বলে সার্কুলার রেফারেন্স। তাই এরা এমন ভালো আইন জানেন যে সার্কুলার রেফারেন্সকেই আইন হিসেবে ব্যবহার করছেন, এবং এর অস্বার্থ কী মানে সমাজবিরোধী কারা ওরা জানেন। তো তা সমাজবিরোধীদের কাজকর্মকেই সমাজবিরোধিতা বলে। তো এই বললেন যে আপনি যদি জিজ্ঞাসা করেন সমাজবিরোধিতা কী, বলবেন সমাজবিরোধীদের কাজ। সমাজবিরোধীরা কী করে, তারা সমাজবিরোধিতা করে। তো ধরেই নিচ্ছেন, আপনি নিজেই ঠিক করে নিচ্ছেন কে সমাজবিরোধী, কে সমাজবিরোধী কাজকর্ম করছে এই সার্কুলার রেফারেন্স দিয়ে। এটা প্রথম জিনিস। দ্বিতীয় হচ্ছে তাদের এমন কাজ যা সরাসরি অথবা ঘুরিয়ে জনসাধারণ বা তার কোনো অংশের মধ্যে সতর্কতা, বিপদ, ভয়, নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে, এবং শুধু তৈরি করতে পারে না, তার সম্ভাবনা থাকে। তো সব মিলিয়ে ভাবুন, তো জনতার কোনো অংশ মানে ধরুন জনতার একাংশ, ধরুন শাসক দলের একাংশ, তার মধ্যে আপনার কার্যকলাপে কোনো একটা সতর্কতা তৈরি হলো, সে যা খুশি হতে পারে, কী তো বলার নেই, অনেক কিছু হতে পারে। আপনি মারপিট করলেন, সেটাও যেমন হতে পারে, একই সঙ্গে এটাও হতে পারে আপনি নিজের দলের হয়ে প্রচার করছেন, ওনাদের একটা অংশ ভাবলেন যে আপনি ভোটে জিতে যেতে পারেন, তো ওনাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলো, সতর্কতা তৈরি হলো, কী কারণে তো বলা নেই, এবং যা ওনারা মনে করছেন আপনি সমাজবিরোধী, অতএব আপনি সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত হয়ে গেলেন, এবং যেহেতু ওনারা মনে করছেন সমাজবিরোধী, তাই সমাজবিরোধীও হয়ে গেলেন। তো এইটা গেল সমাজবিরোধী কার্যকলাপ কাকে বলা হচ্ছে এই বিলে সেইটা। তো এরপর হচ্ছে গুন্ডা। তো এটার তো খুব কমন নাম হচ্ছে যে গুন্ডা আইন। তো গুন্ডা শব্দটা কোত্থেকে আসছে, যে গুন্ডা শব্দটাও আইনে আছে, বিলে আছে, তো তার একটা সংজ্ঞাও আছে। সেটা কি না, গুন্ডা চার রকমভাবে হওয়া যেতে পারে। তার প্রথমটা বুঝতেই পাচ্ছেন যে যারা সমাজবিরোধী কাজকর্ম করে থাকে তারাই হলো গুন্ডা। সমাজবিরোধী কার্যকলাপ করে থাকে সরাসরি প্রত্যক্ষভাবে অথবা ওই একই রকমভাবে করে থাকতে পারে ইত্যাদি নানা রকম গল্প আছে, সম্ভাবনা আছে, এটা এর মধ্যে আছে। এবং এছাড়া আছে যারা নানা রকম অভিযোগে অভিযুক্ত, দোষী সাব্যস্ত কিন্তু নয়, নানা রকম অভিযোগে অভিযুক্ত, কারো বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, কেউ আবার অমুক আইন বলে, অমুক আইন যে অপরাধ করতে মানা করেছে সেই অপরাধটা করেছে, শাস্তি পেয়েছে এরকম না, অপরাধটা করেছে হলেই হবে, কে ভাবছেন, আবার ওনারাই ভাবছেন। তো এটা হলো 2 নম্বর। এবং সবশেষে যেটা সবথেকে ভালো ব্যাপার, যেটা এখানে উল্লেখ্য, সেটা হলো গুন্ডা কারা না, যারা সাধারণভাবে জনসমাজে মরিয়া এবং বিপজ্জনক বলে সুপরিচিত। তো মরিয়া আবার কি সমস্যাটা আমি বুঝিনি, কিন্তু তার চেয়েও বড় কথা হলো এইটা কীরকম শুনলে হুবহু টিভির হেডলাইন মনে হচ্ছে, ওই জনরোষ সংক্রান্ত যে কথাগুলো বলা হয়। এই লোকগুলিকে কেন ধরা হচ্ছে, কারণ এরা এলাকায় বিপজ্জনক বলে সুপরিচিত, এদের ছেড়ে রাখা যাবে না, তাই জনরোষ এদের উপর আছড়ে পড়ছে। তো বিপজ্জনকভাবে সুপরিচিত, এটা তো কোনো আইনি সংজ্ঞা হতে পারে না। কে সুপরিচিত করলো, ওই আবার যারা সমাজবিরোধী হিসেবে চিহ্নিত করছে। তো ফলে এই দুটো গুন্ডা এবং সমাজবিরোধী কার্যকলাপ, এই দুটো যদি আপনি যোগ করেন তাহলে পেয়ে যাবেন একদম ওই যেটা টিভিতে এখন চলছে, যে ভবিষ্যতে 2 বছর পরে অমুক না আমাকে সে ঠ্যাঙাতো, তাই আমি আজকের মেরে পা ভেঙে দিয়েছি, এই যে অজুহাত, এইটা একদম আইনিভাবে ব্যবহার করার একটা বিল। তো 3টি ছেলে আমরা প্রায় টিভিতে দেখি, কারোর বাড়িতে বা কোনো একটা অফিসে গিয়ে ডিম ছুটছে, মাঝে মাঝেই দেখছি, এখনও দেখছি। তো সেটাকে কী করে জাস্টিফাই করা হবে, ধরা হয় এখন টিভিতে অমুক খুব বিপজ্জনক হতে পারে, ছাড়া থাকলে কী করবে বলা মুশকিল, তাই জনরোষ ছড়ে পড়েছে। এই তো মোটামুটি, মানে এটার তো এখনও পর্যন্ত কোনো আইনি ভিত্তি নেই, তাই ওদের জনরোষ ইত্যাদি বলে গলা ফুলিয়ে এটাকে প্রকাশ করতে হয়। তো এখন নতুন বিল যদি আইন হয়ে যায় তাহলে এসব পার্ট আর থাকবে না। এখন আইনেই পাবেন যে অমুক হচ্ছে মরিয়া এবং বিপজ্জনক হিসেবে এলাকায় সুপরিচিত, তাই গুন্ডা, আর অমুককে দেখে অমুকের আতঙ্ক হচ্ছে, তাই অমুক সমাজবিরোধী হয়ে গেল। এবার কে ঠিক করবে, কেউ একটা জনতার একাংশ ঠিক করলেই হলো। এবার জনতার একাংশ মানে শাসক দলও হতে পারে, সে নিয়ে তো কোনো সন্দেহ নেই। ফলে পুরো ব্যাপারটা কি সুন্দর আইনি হয়ে গেল। এবং কথা হচ্ছে এটা তো শুধু চিহ্নিত করে, এইটুকু শুনে যদি আঁতকে ওঠেন,
তো চিহ্নিত করেই তো শেষ হবে না, তারপর কি করা হবে? এখন তো ডিম ছড়া হচ্ছে। আইনের বলে কি হবে যদি আইন হয়? তো তাতে অনেক লম্বা লম্বা ক্লজ আছে, বড় বড় কথা আছে, কে কাকে চিহ্নিত করতে পারবেন, কে কি করতে পারবেন। কিন্তু মোদ্দা কথাটা এই যে রাজ্য সরকার যদি চায় তাহলে একজন ডিএম বা এসপির নির্দেশানুসারে, আরও কয়েকজনের নাম আছে, উচ্চতর পদাধিকারিকরাও পারেন, তাদের নির্দেশানুসারে এই ধরনের লোকজনকে সংশোধনাগারে ডিটেন করে রাখা যেতে পারে, এবং সেটা কতদিন না 1 বছর অবধি হতে পারে। এবং মজা হচ্ছে যেহেতু এটা গ্রেপ্তার নয়, ডিটেন, আটক করে রাখা হলো, তাই এই বিলে কোর্ট টোর্টের কোনো উল্লেখ নেই। তাই একটা অ্যাডভাইজারি বোর্ড তৈরি করবে সরকার, সিদ্ধান্ত খতিয়ে দেখার জন্য আইনজীবীরা বা যাদেরকে ডিটেন করে রাখা হচ্ছে তারা তাদের কাছে যেতে পারে। তো বোর্ডটাও সরকারি বোর্ড, কিন্তু সরকার তৈরি করবে, আর কোর্ট নয় কিন্তু। এছাড়াও আরও জিনিস বলা আছে যে গুন্ডা সন্দেহ হলেই, আগে তো ওয়ারেন্ট লাগতো, ধরুন আপনার বাড়িতে ঢুকে কেউ সার্চ করতে এলো, পুলিশ টুলিশ বা আপনাকে সার্চ করলো, ওয়ারেন্ট লাগতো। তো এখন গুন্ডা সন্দেহ হলেই যে কোনো জায়গায় ঢোকা, সার্চ করা, সিজার এসবও করা যাবে, ওয়ারেন্টের কোনো উল্লেখ এই বিলে নেই। এবং এছাড়াও গুন্ডা সন্দেহ হলে আপনাকে কোনো এলাকা ছেড়ে এলাকা ছাড়াও করা যেতে পারে, মানে নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে, এই এলাকায় আপনি ঢুকতে পারবেন না। ফলে সব মিলিয়ে মোদ্দা জিনিসটা কি দাঁড়াচ্ছে না, ধরুন জনতার একাংশ, যেটা প্রথম থেকেই বলছি, যে শাসক দলের মনে হলো আপনি বিপজ্জনক, তারপর সরকার যদি চায় আপনাকে গুন্ডা আখ্যা দিয়ে দিতে পারে, দিয়ে যেখানে খুশি সার্চ করতে পারে, আপনি যে কোনো এলাকায় আপনার ঢোকা নিষিদ্ধ করতে পারে, এবং 1 বছর অবধি জেলে ভরে রাখতে পারে। বিচার টিচারের কোনো ব্যাপার নেই, মানে কোর্টের বিচারের, কারণ জেলে থাকলেও আপনি তো গ্রেপ্তার হননি। তো ভাবুন কি অসাধারণ উদ্ভাবন। জঙ্গলের রাজত্বকে আইনে পরিণত করার এর থেকে সুবন্দোবস্ত পাওয়া কঠিন। মানে জঙ্গলে কি হয়, জঙ্গলে বাঘ এসে হরিণকে খেয়ে নিল, শেয়াল এসে কুমির ছানাদের খেয়ে নিল, তো এটাই চলে। তো এ তো আমরা এই জন্য এটাকে জঙ্গলের রাজত্ব বলি। এবার জঙ্গলের রাজা এসে বললেন যে যদি কেউ কোনো শেয়ালকে কুমির ছানা খেতে বাধা দেয় তাহলে সেই কুমির হলো গুন্ডা, অতএব তাকে জেলে ভর্তি করে দেওয়া হবে এবং তার ছেলেদের শেয়ালের হাতে তুলে দেওয়া হবে। ফলে আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেল। তো জঙ্গলের শাসনটাই তখন হয়ে গেল আইন। তো এইরকম একটা অসাধারণ উদ্ভাবন এর আগে আমরা দেখিনি, এই প্রথম এই বিলে আমরা এই রাজ্য সরকারের আমলে দেখলাম, আরও অনেকগুলো জিনিসের সঙ্গে। তো এইটা যে শুধু এই রাজ্যে হচ্ছে তা তো নয়। তো এই রাজ্যে এই ব্যাপারটা চালু হওয়ার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে শাসক দল কেন্দ্রে যারা ছিলেন তারা কিরকম একটু মরিয়া হয়ে উঠেছেন। তো ভারতীয় নাগরিকদের প্রতি সাধারণভাবে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির একটা বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে, যেটা নতুন সরকার আসার পরে এই রাজ্যেও দেখা যাচ্ছে। তো জিনিসটা আগেও ছিল, যে এটার গতি ক্রমশ বাড়ছে, যেটা বললাম আমি, কিন্তু একটা মরিয়া ভাব দেখা যাচ্ছে। কেন বলতে পারবো না, অনেক গল্প শোনা যাচ্ছে সে নিয়ে, কিন্তু ভাবটা যে দেখা যাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো একটা সময়ে ঢিলেঢালা ভারতীয় ইউনিয়নে দুটো জিনিস মোটামুটিভাবে আমরা ধ্রুব সত্য বলে জানতাম, যে এক, কেউ যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনে তাহলে প্রমাণের দায় তার। মানে কেউ এসে আপনাকে বলে দিল যে আপনাকে উলুবেড়িয়ায় দেখা গেছে অমুক দোকানে চুরি করতে, আর আপনি উলুবেড়িয়া দৌড়লেন, আপনি চোর নয় প্রমাণ করতে, এটা হবে না। যে অভিযোগ করবে সে পুলিশ হোক অন্য লোক হোক, প্রমাণের দায় তার। আর দুই হচ্ছে, যতক্ষণ না সে আপনাকে দোষী প্রমাণ করতে পারছে ততক্ষণ কিন্তু আপনি নির্দোষ। তো এই দুটো জিনিসই ভারতীয় রাষ্ট্রের কাজকর্মে আমরা দেখছি, এই দুটো জিনিসই ক্রমশ উবে যেতে বসেছে। এবং এটা যে শুধু অপরাধের ক্ষেত্রে, গুন্ডা দমন আইন যেটা বললাম সেটা তো একটা উদাহরণ, কিন্তু অপরাধ বা সম্ভাব্য অপরাধের ক্ষেত্রে নয়, সর্বত্রই এটা হচ্ছে। ধরুন মিডিয়া, কে দোষী আর কে নয়, এইটা কিন্তু মিডিয়া অপেক্ষা করছে না কোর্টের বিচারের ক্ষেত্রে। খাপ পঞ্চায়েত করে আগেই ঠিক করে দেওয়া হচ্ছে কে দোষী কে দোষী নয়। তথ্য প্রমাণ যুক্তি এসবের আর কোনো জায়গা থাকছে না। আইন দেখুন, যে ধরুন ইউএপিএ বা অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত যে আইন, সেটা এমনভাবে তৈরি করা হয়েছে যে অভিযোগ এলেই কিছু বছর জেল কেটে নিতে হবে, প্রমাণ সে অনেক পরের কথা, পরে দেখা যাবে। এবং সঙ্গে আগের যে মিডিয়া, ডিম মিডিয়া, সে ঢাক পেটাবে যে ওই দেখো এই তো অপরাধী পেয়ে গেছি আমরা, তারপর তো দেখা যাবে 2-4 বছর তো জেল খেটে আসুন। তো আদালতের এখানে কিছু করার নেই, তো আইন তো তারা বানায় না। তো যেখানে আদালতের কিছু করার থাকে সেখানেও দেখা যাচ্ছে একই প্রবণতায় 26,000 শিক্ষাকর্মী চাকরি গেল, সেটা মনে করে দেখুন যে নিশ্চয়ই সেখানে কিছু দুর্নীতি ছিল। কিন্তু আমি শিক্ষকদের কথা বলছি, সরকারের কথা না। নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়টা অন্তত আপাতভাবে তাঁদের উপর ছিল, সেটা প্রমাণিত না করায় শাস্তি সবাই পেয়ে গেলেন। মানে আপনি দোষী, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি, অতএব আপনি দোষী।
তো নাগরিকত্বের কথায় আসুন, 2003 বা তারও আগে 1986 সালে যখন নাগরিকত্বের আইনের সংশোধনী হয়, তখনই একটা ব্যাপার চালু হয়েছিল যে একবার ভারতে জন্মে গেলেন মানেই আপনি নাগরিক নন। বিপদের বীজটা তখনই তৈরি করা হয়েছিল। কিন্তু তখন সুদূর প্রসারী কল্পনাতেও কেউ এর ফলাফল ভাবেননি। ক্রমশ এই ব্যাপারটা গড়িয়ে গড়িয়ে দাঁড়ালো। প্রাথমিকভাবে এনআরসি, তারপর হলো এসআইআর, এরপর আরেক দফা এনআরসি হতে পারে, আমরা জানি না কী হবে। তো নাগরিকত্বের মাপকাঠি ঠিক এখন কি সেটা জানা যাচ্ছে না। এমনকি বিদেশ মন্ত্রক জানিয়েছে পাসপোর্টও নাকি প্রামাণ্য না, মানে আধার না, ভোটার না, রেশন কার্ড না, এখন পাসপোর্টও জানা যাচ্ছে নাগরিকত্বের প্রমাণ না। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সব মিলিয়ে, যে রাষ্ট্র আপনাকে কিন্তু কাঠগড়ায় তুলেই রেখেছে, বিশেষ করে বাঙালি হলে। কেউ একবার লজিক্যাল বা অন্য কোনো ডিসক্রিপেন্সি হচ্ছে বলে আপনার দিকে যদি আঙুল তুলে দেয়, ব্যাস আপনি অপরাধী হয়ে গেলেন। এইবার আপনি কোথাও গিয়ে প্রমাণ করুন আপনি অপরাধী নন, আর প্রমাণ করার জায়গা দেওয়া হবে। ট্রাইব্যুনাল সে কবে বসবে কেউ জানে না। আদালত ফদালত সব ক্ষেত্রে কাজও করছে না, যেমন এই নাগরিকত্বের ক্ষেত্রে আদালতের কাজ করছে না, এসআইআরের ক্ষেত্রে বলছি, নাগরিকত্বের ক্ষেত্রে না। সেই ট্রাইব্যুনাল যবে হবে ততদিন আপনি বাদ থাকবেন, নানা জায়গা থেকে থাকবেন, কে এসে যায়। আপনাকে বাদ দিয়ে ভোট হবে, সরকার নির্বাচিত হবে, তারা আপনার উপরেই ছড়ি ঘোরাবে, তারা ঠিক করে দেবে যে কে ভোট দেবে কে দেবে না, চলবে আর কি। আপনি এবার দৌড়ন নিজেকে নির্দোষ প্রমাণ করতে। তো জনকল্যাণের ক্ষেত্রেও দেখুন, 100 দিনের কাজ যখন শুরু হয়, যে আইডিয়াটা ছিল যে কেউ এই সুবিধা পেতে পারে। তারপর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক এক করে এলো স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, আর অনেকগুলো প্রকল্প। তো সব কটাই মোটামুটি সার্বজনীন। তো কেউ জালিয়াতি করে কিছু টাকা পেতেই পারেন, কিন্তু একজন যোগ্যও যেন বাদ না যায়, সেটাই ছিল লক্ষ্য। তা নতুন জমানা আসার পরই সঙ্গে সঙ্গে প্রায় সেটা উল্টে গেল। তো আয়ুষ্মান ভারত যে সার্বজনীন না সেটা জানাই ছিল, 40% মতো মানুষ পান বা তারও কম, এটা জানা ছিল। স্বাস্থ্যসাথীর বদলে এটা আসছে, কিন্তু যেটা জানা ছিল না সেটা হলো অন্নপূর্ণার ব্যাপারটা। তো এখন অর্থমন্ত্রী ঘোষণাই করে দিয়েছেন ওটা সার্বজনীন না, বহু পাতার ফর্ম তৈরি হয়েছে। এবার মজা হচ্ছে যে পাওয়ার মাপকাঠিটা কি এখনও কেউ জানে না, কোনো একদিন হয়তো জানা যাবে। কিন্তু কথাটা হলো যে নীতিগতভাবে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ এক, বলে দিলেই হবে যে আপনি যোগ্য না, কিংবা ধরুন জালিয়াতি করেছেন, এবার আপনি প্রমাণ করতে দৌড়ুন যে আপনি যোগ্য কি যোগ্য না। তো এই হচ্ছে সমস্ত নিয়ে ব্যাপারটা। এবার আপনি গুন্ডা না কী করে প্রমাণ করবেন, যেটা আগেই বললাম, আপনাকে বলে দিলেই হলো আপনি গুন্ডা। এবার 1 বছর জেলে থাকুন, তারপর আপনি প্রমাণ করুন আপনি গুন্ডা না, সেটাও কোর্টে গিয়ে না। কোথায় কি বোর্ড আছে তাতে গিয়ে কী করে প্রমাণ করবেন সে আমিও জানি না, আপনিও জানি না। তো কথাটা হচ্ছে যে রাজনীতি যদি বাদ দিয়েও ভাবেন, তো রাষ্ট্রের চরিত্রের যে এই তফাৎটা ক্রমশ হচ্ছে এবং তফাৎটা বেড়েই চলেছে আগের জমানা থেকে এই জমানায়, সেটা খালি চোখেই দেখা যাচ্ছে। নাগরিককে সামগ্রিকভাবেই দেখা হচ্ছে সন্দেহের চোখে, এবং বিচারের নিজেকে ন্যায্য প্রমাণ করার দায়টাও সম্পূর্ণ নাগরিকের। তো এই পুরোটাই কী ধরনের ওই ডিম ছোঁড়ার মতো ন্যায় বিচার। আগে তো ডিমটা ছুঁড়ে নি, মিডিয়া তো বলে নি জনরোষ, তো ধরে নি যে ওটা জনরোষ ছিল, লোকটা অপরাধী ছিল, তারপর সে ব্যাটা এসে প্রমাণ করুক সে ব্যাটা অপরাধী নয়। তো এই গতিটা কিন্তু বেড়ে চলেছে। আমাদের যে এখানে শাসক দলের নেতারা আছেন তারা মাঝে মধ্যে হাউতাস করছেন, ডিম ছোঁড়াটা তো আমাদের সংস্কৃতি নয়, একাধিকজন দেখলাম করছেন। কিন্তু কথাটা হচ্ছে তো তাদের হাতে তো আর নিয়ন্ত্রণ নেই, দিল্লির হাতে আপনারা নিয়ন্ত্রণ তুলে দিয়েছেন। তো এবার তো এই জিনিস চলবেই, ফলে এই আগুনে সকলেই পুড়বে, আপনারাও পুড়বেন। খুব একটা ভালো ভবিতব্যের দিকে জিনিসটা উঠছে না। তো ওনারা যেটা বলেছেন সেটা নিয়ে একটা আলাদা অনুষ্ঠান করার যদি সময় পাই নিশ্চয়ই করব, কিন্তু আজকে যথেষ্ট লম্বা হয়ে গেছে, আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।